এবার লাবুর হয়ে হৈমন্তী রুদ্রকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাবুকে স্টেজে ডাকা হয় আর লাবুর নামে জয়ধ্বনি গাইতে থাকে সবাই। আর লাবু যখন স্টেজে ওঠে, এদিকে দেখা যাবে রুদ্রর লোক বন্দুক তাক করে লাবুর দিকে ধরে আছে। আসলে লাবু যে এই দলের মুখ হবে সেটা রুদ্র বুঝতে পারেনি। এর জন্য রুদ্র বারবার করে যেই লোকটি বন্দুক তাক করে আছে তার দিকে তাকাতে থাকে। আর এটা লক্ষ্য করতে পারে ফুলকি। রুদ্র এদিকে কি করবে না করবে কিছুই যেন ভেবে পাচ্ছে না। আর ফুলকি বুঝতে পেরে তখন বলতে থাকে, জামাইবাবু এভাবে কেন পাচ্ছেন? আর ঠিক তখনই দেখা যাবে একটা গুলি তো করে দেয়। এরপর গুলিটা গিয়ে লাবুর একটা ছবির উপরে গিয়ে লাগে আর সবাই তো অবাক হয়ে যায়। এদিকে তখন মাস্টারমশাই বলছে, কি হলো ব্যাপারটা? আর তখনই ফুলকি লক্ষ্য করতে পারে যে আবারও কেউ গুলি করার জন্য তাক করছে লাবুর দিকে। আর তখন ফুলকি চিৎকার করে ওঠে, স্যার দিদিকে বাঁচান। কথা বলা মাত্রই গুলিটা করে দেয় আর গুলিটা গিয়ে লাবুর হাতে লাগে। এরপর লাবু তো নিচে পড়ে যায়। রোহিত লাবুকে নিচেই ধরে ফেলেছে। তো অনেক অবাক হয়ে যায়। লাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে থাকে। এরপর অনেকক্ষণ পর রুদ্র আসে আর রুদ্র এসে বলতে থাকে, আপনার জন্যই এই সমস্ত হয়েছে। স্ত্রীকে এইভাবে রাজনীতিতে কে নামিয়েছে তো আপনাদেরই প্ল্যান। এবার গিয়ে মাকে কি জবাব দিবেন? এ কথা বলে রুদ্র আরো অনেক কথা শুনতে থাকে। আর তখন রুদ্র লাবুকে কোলে করে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য চলে যায়। এদিকে দেখা যাবে অংশুমান সেই লোকটিকে ধরে ফেলেছে আর তখন বলে, চারদিকে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, তুমি কোথাও পালাতে পারবে না। বলো এই কাজটা কে করতে বলেছে, কে পাঠিয়েছে তোমাকে? কিন্তু কোনো কথাই বলতে চায় না। আর তখন নিজের গায়ে নিজে গুলি চালানোর জন্য লোকটি মরিয়া হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা যাবে নিজের গায়ে গুলিটা করে দেয়। তারপর রুদ্রর নামটা বলবে না। অংশু তখন বলে, যেভাবে হোক এর মুখ থেকে জানতেই হবে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। এই বলে অ্যাম্বুলেন্স ডাকতে থাকে। দেখা যায় মাস্টার মশাই সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে যে রুদ্র বলেছে আপনি মাকে কি জবাব দিবেন, এত বড় বিপদে ফেললেন আমার স্ত্রীকে। অংশুমান তখনই এসে বলতে থাকে, মাস্টারমশাই সেই যে শুট করেছে তাকে ধরা গেছে, কিন্তু সে নিজেকেই গুলি করে দিয়েছে। তারপর নামটা বলছেন। হসপিটালে নিয়ে গেছে মাস্টারমশাই, ওর মুখ থেকে বার করব যে কে পাঠিয়েছে। মাস্টারমশাই তখন বলে, অংশু তোমার সঙ্গে আমি যাব, লাবুর সঙ্গে অনেকেই গেছে, এখন তোমার সঙ্গে যাব, গিয়ে জিজ্ঞেস করব এই কাজটা কে করিয়েছে চলো। এই বলে অংশুর সাথে মাস্টারমশাই চলে যায়। এদিকে দেখা যাবে রুদ্র লাবুর কাছে একটা ডক্টর নিয়ে যায় আর বলে, ডক্টর আসুন, দেখুন এই গুলিটা ছুঁড়ে বেরিয়ে গেছে বলে আপনারা এই বিষয়টাকে একদম নর্মাল ভাবে নিবেন না, ঠিক আছে? আমি তো বুঝি যে গুলি খাওয়ার যন্ত্রণাটা কি, আমি জানি লাবু কতটা কষ্ট পাচ্ছে, প্লিজ আপনি একটু দেখুন। ডক্টর গিয়ে বলতে থাকে, আচ্ছা ম্যাডাম আপনার কি অন্য কোনো অসুবিধা হচ্ছে, হলে জানান। তখন বলে, না আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি বাড়ি যাব। আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো বাড়িতে যাবেন, তার আগে বলুন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে। এরপর বলে, না আমার কোনো অসুবিধা হচ্ছে না। রুদ্র এমন ভাব করতে থাকে যাতে লাবুর জন্য অনেক চিন্তা হয়, এমনটাই বোঝায় সবাই। আর তখনই বলে, একদম তুমি বাড়ি যাবে না, যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ ততক্ষণ তুমি কিছুতেই বাড়ি যাবে না। আর তখন বলে, রাজনীতির শখ হয়েছে তোমার না? কে তোমার মাথায় এগুলো ঢুকিয়েছে? হ্যাঁ, কিসের রাজনীতি তুমি করবে? জানো তুমি রাজনীতিতে কতটা রিস্ক, কোনো আইডিয়া আছে তোমার? নিজে তো বিপদে পড়লে, আর একটু হলে তো মাস্টারমশাই বিপদ হতে পারতো না? তখন বলে, আমি একটা কথা বলবো জামাইবাবু? তখন বলে, হ্যাঁ তুমি তো কথা বলবে, তোমার নাম হচ্ছে ফুলকি দাস, তুমি যদি কথা না বলো তাহলে কি চলবে? বলো। এরপর বলে, আমি কিন্তু দেখেছি। তখন বলে, কি দেখেছো তুমি? এরপর বলে, যখন দিবাইয়ের উপর একের পর এক গুলি চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই আপনি কেন উপর দিকে বারবার তাকাচ্ছেন এদিক ওদিকে? দিবাইয়ের ওপর যখন গুলি চালানো হচ্ছিল তখন কিন্তু আপনি ভয় পাননি। ঈশিতা চলে এসেছে। ঈশিতা এসে বলতে থাকে যে, কি ব্যাপার ফুলকি দাস, তোমার কি এখন এই রুদ্রদার ব্যাপারে সবার মন মিশিয়ে দেওয়াটাই একটা পাস্ট হয়ে উঠেছে নাকি? ফেভারিট পাস্ট টাইম? বুঝতে পারছি না, তুমি আর তোমার দিদি যা শুরু করেছো। ফুলকি দাস, তোমার দিদির দিকে, মানে তোমার দিদি স্টেজে উঠছিল, তোমার দিদির দিকে তাকিয়ে তুমি আমাদের রুদ্রদার দিকে তাকিয়েছিলে কেন? নিকেলি তোমার স্টেজে কি হচ্ছিল না হচ্ছিল সেটা ফলো করা উচিত ছিল না? কি বলে, কি করবো চিংড়ি দিদি, শত্রুর উপর থেকে যদি নজরটা সরাই তাহলেই তো বিপদ। ভাগ্যিস নজরটা রেখেছিলাম, তাই তো দেখতে পেয়েছি। এমন একটা বিপদ হতে পারে, তাই জন্য তো স্যারকে চিৎকার করে আমি ডেকেছি। রুদ্র তখন বলে, এই দাঁড়াও, কি বলছো কি তুমি কি বলতে চাইছো লাবুর উপর আমি এই গুলিটা করিয়েছি? ফুলকি দাস, লাবণ্য সান্যাল এখন পর্যন্ত আমার স্ত্রী, এত কিছু হবার পরও আমার স্ত্রীকে আমি দূরে সরিয়ে দিতে পারিনি। এখন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। কথাটা বলাই ঝিনুক তখন হাসতে থাকে। আর তখন তার ঝিনুকের কাছে যায় আর গিয়ে বলে, হাসির কথা হচ্ছে, হাসছে যে? এখন বলে, রুদ্র সান্যালের মুখে ভালোবাসার কথাটা শুনলাম না, তাই হাসি পেল। মুখে এই শব্দটা আমি আরো আগে অনেকবার শুনেছিলাম। সীতা তখন হাসতে থাকে আর বলে, আমার হাসি আবার পেয়ে গেল। ফুলকি দাস কি সুন্দর একটা গ্যাং তৈরি করেছে নিজের বোনকে নিয়ে। ওরা যে লাবুদির পক্ষে কথা বলছে, দরদ দেখাচ্ছে, কোন গ্রাউন্ডে দেখাচ্ছে? আচ্ছা লাবুদির কোনো মনের কথা
কথা জানার চেষ্টা করো তোমরা কি চায়। তারপর ঝিনুককে বলে, এনিওয়ে মিস ঝিনুক দাস, তুমি এত কথা বলছো কিভাবে বলো তো? টেকনিক্যালি তোমার তো এখন জেলে থাকার কথা। রুদ্রদা আমাদের পরিবারের কথা ভেবে, সম্মানের কথা ভেবে আমার উপর কোনো কেস করেনি। ঝিনুক তখন হেসে দিয়ে বলতে থাকে, আমার বিরুদ্ধে কোনো কেস করার না পেছনে নিশ্চয়ই রুদ্ররুদ বাবুর কোনো হাত রয়েছে, মানে উদ্দেশ্য রয়েছে, সেটা না হয় পরে জানা যাবে। যাই হোক, অন্য কারো মান সম্মানের কথা ভেবে তো উনি আজ পর্যন্ত কিছু করেনি। আমি না ওনাকে হারে হারে চিনি। তখন বলে, সরি মিসেস সান্যাল, আপনার সামনে এই সমস্ত কথা বলতে খারাপ লাগছে, তবু বলতে হচ্ছে, আসলে কথাগুলো উঠলো তাই। এরপর ঝিনুক ফুলকিকে বলে, ফুলকি আসির বোন, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই হচ্ছে মা কালীর। এই বলে ঝিনুক ওখান থেকে চলে যায়। তারপর রোহিত রুদ্রকে বলতে থাকে, কাজ নই তোর, যা তুই তোর কাজে যা, আমি এদিকে আছি। উন্নয়নের দলের নতুন মোড় গলি খেলো, তো একটা সুযোগ হয়ে গেল তাই না, যা যা তুই তোর কাজে যা। এই সুযোগটাকে তো তোকে কাজে লাগাতে হবে। যতদূর আমি জানি এই সুযোগগুলো টাটকা টাটকা কাজে লাগাটাই ভালো। যা যা তুই যা, কাজে লাগে পড়। রুদ্র তখন রেগে গিয়ে বলতে থাকে, না না, আমি এখানে থাকলে তোদের অসুবিধা হয়ে যাচ্ছে তাই তো? আমার সামনে লাবুর মানে মনটা কিভাবে পিছিয়ে তুলবি সেটা তো পারছিস না। আচ্ছা ঠিক আছে, তা তো যাবই। এইদিকে দেখা যাবে লাবু তখন বলছে, ধানু আমার এখন এই সমস্ত কথা ভালো হচ্ছে না, যা কথা হবে রায়চৌধুরী বাড়িতেই হবে, আমি রায়চৌধুরী বাড়িতেই যাব। আর তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রায়চৌধুরী বাড়িতেই সব কথা হবে, যাবো তো আমি সেখানে যাব, কিন্তু মোট কথা হচ্ছে তুমি রাজনীতি এই সমস্ত কিছুই করতে পারবে না। তো ঠিক আছে, তুমি এই সমস্ত কিছু করতে পারবে না, এটাই আমার লাস্ট কথা। একথা বলে ওখান থেকে ঈশিতাকে নিয়ে চলে যায়। আর এদিকে ধানু তখন লাবুকে জিজ্ঞেস করছে, দিদি তুই রুদ্রদার কথা শুনবি? তখন লাবু বলছে, তোরা এই সমস্ত কি করছিস, মানে কেন আমাকে নতুন দলের মুখ বানিয়েছিস, মুখ হিসেবে আমাকে বলছিস দাঁড়াতে, কিন্তু আমি সেটাই বুঝতে পারছি না। আমার আসলে এই সমস্ত ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি এই নেত্রী হওয়ার জন্য তৈরি নই। আজকে ভাব, আজকে আমার জায়গায় যদি বাবার গুলিটা লাগতো তো কি হতো? এই বলে কাঁদতে থাকে। আর তখনই রোহিত বলতে থাকে, তোকে হেরে গেলে চলবে না, তুই যদি হেরে যাস, তুই যদি এখন সরিয়ে পড়িস, তাহলে তো রুদ্র আরো সুযোগ পাবে, আরো সুযোগ পেয়ে ও তো আরো খারাপ খারাপ কাজ করা শুরু করে দিবে, ও আরো উপরে উঠে যাবে, আর তার সাথে কেউ পারবে না, তাকে তো হারাতে হবে তাই না? আর অনেক কথাই বলতে থাকে। আর তখন ফুলকি রোহিতকে ডেকে বলতে থাকে, স্যার স্যার শুনুন আপনি, স্যার আমার মনে হচ্ছে এই অবস্থাতে দিদিভাইকে এতটা চাপ দেওয়াটা উচিত হচ্ছে না, দিদিভাই এতটা চাপ নিতে পারছে না, দিদিভাই ভেঙে পড়েছে, দিদিভাইকে একটু সময় দিতে হবে। আর তখন রোহিত বলতে থাকে, দিদিভাইকে সময় দিতে দিতে যদি ওদিকে রোহিত মানে রুদ্ররা কিছু করে ফেলে তখন কি হবে? এদিকে বোঝাতে হবে, ফুলকি তুমি তো তোমার মা কালীকে বিশ্বাস করো, তোমার মা কালী তোমার কথা শুনেন, তুমি মা কালীকে ডাকো ডাকো, তোমরা বরং সবাই মা কালীকে ডাকো, এই সমস্ত বলতে থাকে। সবাই মিলে লাবুকে বোঝাতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাবুর মায়ের মনটা পিষিয়ে তোলার জন্য রুদ্র আর ঈশিতা বাড়িতে ফিরে যায়। আর তখন অনেক কথা বলতে থাকে ফুলকি দাসের ব্যাপারে। আর তখন বলে, আচ্ছা ও এই সমস্ত মানে ওর রাজনীতিতে দাঁড়ানোটা কি একদম ঠিক হয়েছে? ঠিক হয়নি তো, ওই ফুলকি দাসের উস্কানিতে এই সমস্ত করেছে। আমি তো জানি রাজনীতি এই সমস্ত করতে গেলে কত কি স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে মৃত্যুর মুখে দিতে হয়। তুমি দেখলে না আমাকে কিভাবে গুলি করেছিল? আজকে ওর যদি কিছু হয়ে যেত আর ওর জায়গায় যদি বাবা থাকতো, মানে মাস্টারমশাই থাকতো, তখন কি হতো? এই সমস্ত কথা বলে আর অনেক কথা বলতে থাকে। আর তখন ঈশিতাকেও উস্কানি দিয়ে দেয় যে কিছু বলার জন্য। আর তখনই দেখা যায় ঈশিতাও বলতে থাকে, এবার কিছু করো, এভাবে তো চলতে পারে না না, আর এভাবে রাজনীতিতে তো দাঁড়ানোও যায় না। ফুলকি দাস আর তার বোনের জন্য এই সমস্ত সবকিছু হচ্ছে। আর তখন বলে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না যে মাস্টারমশাই নিজের মেয়েকে কিভাবে ওই দলের নেতা বানাতে চাইলো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ফুলকিকে বানাবে, আর তখন নিজের মেয়েকেই বানাচ্ছে। এই সমস্ত বলতে থাকলে আর ঠিক তখনই দেখা যায় লাবুকে নিয়ে বাড়িতে সবাই চলে এসেছে। লাবুকে দেখে হৈমন্তী ছুটে যায়। আর তখন গিয়ে কাঁদতে থাকে আর বলে, আমি যেতে চেয়েছিলাম, তোমার বাবা বলল ওখানে নাকি অনেক লোকজন, তাই যেতে বারণ করলো। বিশ্বাস করো, তোমার উপর দিয়ে অনেক বড় একটা জ্বর গেল। এই সমস্ত বলে কাঁদতে থাকে। আর বলে, তোমার এই সমস্ত কাণ্ডর পিছনে যারা আছে, যে আছে তাকে কিছুতেই ছাড়বো না। কথাটা শুনে লাবু খুশি হয়ে যায়। লাবুর পাশে লাবুর মা আছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে?